সুপ্রিয় দর্শক শ্রোতা, রূপসী বাংলা টিভি থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সমসাময়িক আলোচনায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যক্ষা রফিকা আফরোজ। আপনি কেমন আছেন ম্যাম? ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আপনারা জানেন যে সামনে ফেব্রুয়ারির 5 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এটা একটা আমাদের আনন্দের নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে সারা দেশের মানুষ সেই প্রত্যাশা করছে। তো আপনার কাছে আমার জানতে ইচ্ছে করছে যে বিএনপি এবং আপনার জামাত ইসলাম, এনসিপি এই নির্বাচনে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তো ভোটাররা, বাংলাদেশের ভোটাররা কে কি কিভাবে এই নির্বাচনটা হতে পারে, কার পক্ষে কিরকম তার যে এই নির্বাচনী লড়াই, সেই লড়াইয়ে কে কতটুকু এগিয়ে আছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রূপসী বাংলার দর্শক শ্রোতাদের। আসসালামু আলাইকুম। আজকে আপনি এই যে সময় উপযোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত এবং এনসিপির ত্রিমুখী একটা অবস্থানের কথা আমাকে বলেছেন। আসলে বিগত 1971 সালের পর থেকে আমরা এ ধরনের একটা নির্বাচন কখনো দেখিনি, যদিও আমরা তখন ছোট ছিলাম, কিন্তু আমরা এরকম দেখিনি। তাই আমাদের মধ্যেও একটা উৎফুল্লতা কাজ করছে। সেই উৎফুল্লতা, একটা আনন্দ, একটা সুষ্ঠু নির্বাচন হবে এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে বিরাজ করছে। তো সেই ক্ষেত্রে আমি বলি যে আসলে দেখা যাচ্ছে কি যে আমি একটা ভাগ করতে চাই। যেমন দেখা যায় জনগণ কিন্তু এখনো অন্তর্দ্বন্দ্বে আছে এবং বিভিন্ন তাদের মধ্যে একটা বিভিন্ন প্রশ্ন। তো সেই ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন হলেও দেখা যায় 100 ভাগের মধ্যে 20 ধরেন চলে আসছে বিএনপি হাইয়েস্ট, ওদিকে 17 কিন্তু জামাত চলে গেছে, ঠিক আছে। আবার এনসিপিও 17তে আছে, একদম একটা নতুন যুব সমাজের দল হয়ে। কেন গণ অভ্যুত্থানের পর কোন জরিপের আলোকে আপনি বলছেন? এটা আমি আমার চিন্তা চেতনায় এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও এই ধরনের একটা আলোচনা করেছেন বিধায় আমি সেই সাপেক্ষেই বলছি। হ্যাঁ, রাজনীতিবিদরাও আলোচনা করেছেন, তাদের আলোচনাও আমরা শুনি। তো তাদের আলোচনায় আমরা একমত যে যদি আমরা 100-র মধ্যে দেখি যে 20% ধরেন, হ্যাঁ, সেখানে চলে গেল জামাত 17, তার মানে 3-এর ব্যবধান। এদিকে চলে গেল এনসিপি 17, তার মানে 3-এর ব্যবধান। তার মানে জামাত এনসিপি একটা একই অবস্থানে আছে, আর বিএনপি একটু একটু 54% হলো। হ্যাঁ, 100 যদি আমরা পার্সেন্টেজ ধরি তাহলে হিসাবে তো 54% হলো তিনটা দল মিলে। বাকি পার্সেন্টেজ, বাকি ভোটগুলি কোথায় যাবে? বাকি ভোটগুলো এখন সেটাই বলছি যে আসছি যে আমরা এই যে ত্রিমুখী একটা নির্বাচনও মনে করছি, আবার এটা একটা মনে হচ্ছে লড়াই। হ্যাঁ, তো সেই জায়গায় আওয়ামী কিন্তু বসে নেই। আপনি কি ভোট আছে? হ্যাঁ, আপনি কি আওয়ামী দলের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন, কিন্তু দলকেও আপনি বাজেয়াপ্ত করতে পারেন নাই। আর আওয়ামী দলের ভোটও কিন্তু আপনি জানেন কিনা প্রায় অনেক শতাংশই ভোটার আওয়ামী লীগে আছে এখনো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আওয়ামী ভোটাররা 10% আছে আমাদের জরিপে যারা মতে যে আওয়ামী 10% ভোট আছে যারা নাকি সরাসরি ভোট দিবেন, আর বাকি যে 90% তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, চিন্তা ভাবনায় আছে। কাজে এই ভোটগুলা কিন্তু এখন আওয়ামী ভাবছে হয় আমি জামাতকে দিব অথবা আমি বিএনপিকেও দিতে পারি যদি তাদের মধ্যে কোনো একটা সমঝোতা হয়। সেই ক্ষেত্রে একটা বলবো না, কি ধরনের সমঝোতা বলতে এটাই যে আমরা যে ধরনের অপরাধ করেছি, যে ধরনের অন্যায় করেছি বিগত 17 বছরে, আমরা সেই ধরনের কাজে আর লিপ্ত না হয়ে আপনাদের সাথে আমরা ইতিবাচক সহযোগিতায় সম্পৃক্ত হব, এটাই। তো সেই জায়গায় দেখা যায় যে জামাত, বিএনপি
এবং এনসিপি এনসিপি কিন্তু একটা নতুন দল, সেই হিসাবেও কিন্তু এনসিপির একটু দুর্বলতা কেন আছে, একটা নতুন দল, যুব সমাজ, অনেকেই জনগণ একটু ভরসা রাখতে কষ্ট পাচ্ছেন। যারা 60-70 বছর পার হয়ে গেছে, 50 বছর যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, তারা তো আর এনসিপি তখন জন্মগ্রহণই করেনি, তাদের বাবা মাও বোধহয় করেন। তো সেই ক্ষেত্রে তারা একটা অন্তর্দ্বন্দ্বে আছে, তবে তাদের যে মাঠ পর্যায়ে পদচারণা সেটা কিন্তু ভালোই আছে। আর জামাত তো ভালোই প্রচার প্রসারে আছে। আর বিএনপি একটা সর্ববৃহৎ দল, যে নাকি শুধুমাত্র আওয়ামী লীগের সাথেই লড়াই করার মতো যোগ্যতা রাখে, সেক্ষেত্রে বিএনপিও তার ভোটের জন্য এবং তার নির্বাচনের জন্য এবং সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে নির্বাচনটা হবে, যার ফলে বিএনপি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে বিএনপির সিদ্ধান্ত এবং আরো সকলের সর্বসম্মতিক্রমে জনাব মির্জা ফখরুল, যিনি আমাদের মহাসচিব দলের, তিনি বলেছেন গণভোট এবং নির্বাচন একই দিনে হবে, এবং এই সিদ্ধান্তটা তারা মেনে নিয়েছে এবং বাকি দুই দলও কোনো আপত্তি করে নাই। এটা আমাদের জন্য একটা অত্যন্ত সুফল এবং সফল একটা বিষয় বলে আমরা মনে করি। আচ্ছা, আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার জি বলেছে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের ইতিহাসে এই প্রথম যে তারা একটা জাতীয় নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা যাবে না বলে একটা নির্দেশনা দিয়েছে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করলে ভালো হতো, না তাদেরকে যে নিষেধাজ্ঞা দিয়েছে তারা নির্বাচন করতে পারবে না, এই ব্যাপারে আপনার মত? আমি একটি কথা বলতে চাই, সেটা হলো যে আওয়ামী লীগের এই মুহূর্তে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নিষেধাজ্ঞা, এটা যথেষ্ট যুগোপযোগী এবং যথেষ্ট সঠিক। কেননা এই মুহূর্তে কেন মনে করছে, এই মুহূর্তে যদি আওয়ামী লীগের তো ভালো লোক আছে, সবাই তার খারাপ না। না, এই মুহূর্তে যদি সবার সাথে সম্পর্ক না, আপনি যখন দেশের প্রধান মাথায় যখন পচে যাবে, তখন তো সবাই মনে করে আমার পুরো শরীরটাই পচে গেছে, তাই না? যখন দেশের প্রধানই আজকে মৃত্যুদণ্ড প্রাপ্ত, হ্যাঁ, এবং তার গণহত্যার জন্য, সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা করেছে এটা যথেষ্ট সঠিক। এবং এই তাদের প্রতি তাদেরকে যদি নিষেধাজ্ঞা না করা হতো, তাহলে অনাসৃষ্টি এবং দেশের শৃঙ্খলা রক্ষার্থে আমাদের অনেক বেশি এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই অসুবিধাজনক একটা পর্যায়ে পড়তে হতো এবং বিপর্যয় ঘটতো, ভয়ানক আকারে বিপর্যয় ঘটতো। ধন্যবাদ। আপনি দেখেছেন যে আপনার মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটা নিয়ে ভারতের সংসদে আলোচনা হয়েছে এবং তারা বলছে যে হাসিনাকে দূর করো, এই দেশ থেকে হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। তারা খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাকে অপমান ভাষায় মোদী সরকারকে তারা বলেছে সংসদে, এবং বিভিন্ন দেওয়ালে হাসিনার বিরুদ্ধে যে একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ভারতে আমরা দেখতে চাই না, তাকে হটাও, তাকে বাংলাদেশে পাঠাও, এইভাবে তারা মন্তব্য করছে। তো আপনি কি মনে করেন যে এই যে তাকে এত তুচ্ছল্য করছে, সে একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল, আওয়ামী লীগের সভানেত্রী ছিল, তাকে এইভাবে তুচ্ছল্য করে মানে ভারতে অন্য একটা রাষ্ট্র যেখানে আশ্রয় দিয়েছে হাসিনাকে, তারা খুব তুচ্ছিল্য ভাবে তাকে অপমানজনক কথাবার্তা বলছে এবং দেওয়ালে লিখছে। এই ব্যাপারে আপনার মতামত কি একটু বললে? দেখুন, গণহত্যার জনক এবং জননী দুটোই শেখ হাসিনা এবং তার সহযোগী কে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ক্ষেত্রে একটু কথা বলি। এই আসাদুজ্জামান খান কামাল, আমি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ, এবং অধ্যক্ষ থাকাকালীন অবস্থায় আমাকে 8 ঘন্টা, উনি তখন সাবেক এমপি, তালাবদ্ধ রেখে, কারণ উনি রমনা 5 আসনের সাবেক এমপি ছিল, তালাবদ্ধ রেখে তার স্থানীয় লোক, তার স্কুলের যত আওয়ামী শিক্ষক আছে তাদেরকে নিয়ে মব, আমরা এখন বলি আমরা ঘৃণা করি, তখনই কিন্তু প্রতিষ্ঠানে মব হয়ে গেছে। হ্যাঁ, 5ই আগস্টের পর মবটাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি, কিন্তু 2009 সালের মবকে কিন্তু আমরা দেখি না। এই স্বরাষ্ট্রমন্ত্রী তখন আমাকে 8 ঘন্টা তালাবদ্ধ রেখে আমার
মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে হুমকি দিয়ে, আমাকে হুমকি দিয়ে জীবন নাশের, আমাকে সেদিন একদিনের মধ্যে প্রক্রিয়া অনুসরণ না করে পদত্যাগ করিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, হ্যাঁ জোর করে জোরপূর্বক 8 ঘন্টা একটা কক্ষে তালাবদ্ধ রেখে, এবং সেখানে আমার মানে এত আমাকে হুমকি দিয়েছে। তার দুদিন আগে যদিও আমি এই হুমকি পাচ্ছি বলে আমি থানায় জিডি করেছি, এবং যেই পদত্যাগটা বৈধ না, এটা এখন বোর্ডে স্বীকৃত হয়েছে, সর্বত্র স্বীকৃত, শিক্ষা মিনিস্ট্রিতে স্বীকৃত, এবং উনি আমাকে মিথ্যা মামলা দিয়েছে শিক্ষকদের প্রভাবান্বিত হয়ে, এবং সেই মামলায় আমি জয়ী হয়েছি। কিন্তু ওনার যে আমার প্রতি, আমি একটা মহিলা মানুষ, একটা অবিচার করেছিল, হ্যাঁ আমি মনে করব আমি একজন না, সেই অবিচারটা গিয়ে পড়েছে কি পুরা বাংলাদেশের সমগ্র আমার সন্তানদের উপর, সেই গণহত্যার সময়, সেই 5ই আগস্ট এবং এই জুলাই মাসে, জুলাই গণ অভ্যুত্থানে, সেখানে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা এমন ভাবে আমার ছাত্রদের মেরেছে, তারা আমার ছাত্র, তার আগে তারা, আমি শিক্ষক হিসাবে আমাকে এবং আমাদের অনেক শিক্ষককে হ্যাঁ এইভাবে নির্যাতন করেছে, কিন্তু এগুলো কেউ দেখেনি, কিন্তু আমার ছাত্রদের কাছে এগুলো ধরা পড়েছে। তাই ছাত্ররা সেখানে যখন গণহত্যা করলো এবং রংপুরে আবু সাইদকে মারলো, এবং ড্রোন দিয়ে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বলল তার ইয়েকে, রাজসাক্ষী যিনি হলেন আব্দুল্লাহ আল মামুন আইজিপি, হ্যাঁ তাকে বললো যে ড্রোন দিয়ে এবং হেলিকপ্টার দিয়ে গুলি করা হোক এবং হত্যা করা হোক, যেখানে 1400 জন মারা গিয়েছে প্রায় 2-3 দিনে, সেই জুলাই মাসের মধ্যেই। তারপরে কি করেছে, এবং আপনার সাভারে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশকে অর্ডার দিয়ে, তারপর যাত্রাবাড়িতে করা হয়েছে। এই গণহত্যার এই স্বাক্ষরগুলো রাজসাক্ষী হয়ে গেছে তারই নিয়োগপ্রাপ্ত নিজস্ব লোক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন, তিনি আর এত বোঝা নিতে পারেননি। কিন্তু এই যে এত বোঝা, সূরা আন-নিসা একটা কথা আছে 112 নম্বর আয়াতে, যে তুমি যা করনি তা যদি তোমাকে, সেই বোঝা যদি তোমার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই বোঝা, তুমি যা করনি সেই বোঝা চাপিয়ে দেওয়া হইলে পরবর্তীতে তুমিও সেই বোঝা তার চেয়ে 10 গুণ পরিমাণ পাবে। তো কাজেই আমরা মনে করি এই যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত, আদেশ হলো, রায় বের হলো, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য রায় বের হলো, রাজসাক্ষী একটা মানবতা বোধ দেখিয়েছে, কাজে তার জন্য 5 বছরের কারাদণ্ড। হ্যাঁ এই রায়টা ছিল অত্যন্ত আমাদের পুরো বাংলাদেশের জন্য একটা মাইল ফলক, যে আমরা গণহত্যা, হত্যা, গুম এগুলো থেকে আমরা, পরবর্তী সরকার এবং বিগত সরকারও যদি কিছু করে থাকে, তাদের মধ্যে একটা মানবিকতা বোধ থাকবে এবং বিবেচনা বোধ থাকবে অন্তর্গত ভাবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে জোর করে প্রত্যেক পত্র নিয়ে একটা অবিচার করেছে, তাই না? তো আপনি কি মনে করেন যে এখন তার মৃত্যুদণ্ড রায় হয়েছে, এতে আপনি খুশি কিনা? না, একটা মানুষের এই ধরনের মৃত্যুদণ্ডের কথা শুনলে, আমি যেহেতু মানুষ এবং আমি এটাকে মানে এটা রাজনৈতিক ভাবে ইট ইজ ওকে, উনি রাজনৈতিক অপকর্ম, গণহত্যা করেছে, উনি গণহত্যার জনক, সেই হিসেবে উনি ওকে, কিন্তু উনি আমাকে অবিচার করেছে, কিন্তু আমি একজন মা, আমি একজন বোন, আমি একজন শিক্ষক, সর্বোচ্চ পদবী কি, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সেই ক্ষেত্রে আমি মনে করি এই মৃত্যুদণ্ডটা হওয়াতে আমি খুশি বলবো না, আমি মনে করবো ওনার প্রতি আমি খুশি কেন হব একজনের মৃত্যুদণ্ডে, সেই ক্ষেত্রে আমি মানবতা বোধের কারণে আমি বলবো না, উনি মানবতা দেখায়নি, সেই জন্য উনি শাস্তি পেয়েছেন। আমি এবার 17 বছর পর চাকরি পেয়েছি, কিন্তু আমি মানবতা বোধের কারণে আমি বলবো যে ওনার প্রতি বিচার সঠিক হয়েছে, কিন্তু খুশি হওয়ার এখানে কোনো আমার ব্যাপার নাই, সঠিক বিচার হয়েছে বিধায় আমি, যারা সঠিক বিচার করেছে, যেমন মুর্তজা, যেমন বিচারপতি, যেমন যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং যিনি এটা করেছেন কার্যক্রম, মুর্তজা মজুমদার, হ্যাঁ তিনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক রায় দিয়েছেন, যেটা আমাদের দেশের জন্য একটা আমি বলি যে মঙ্গলজনক, পরবর্তী সরকার, বিগত সরকার এবং সকলের জন্য। এটা খুশি হওয়ার কিছু নেই, কারণ এটা বললে এটা একটু মানবতাহীন কথা হয় একটা শিক্ষক হিসেবে। ধন্যবাদ। তার অর্থ এই না যে আমি ওনার পক্ষে বলেছি। সর্বশেষে এ হলো যে আপনি দেখছেন যে কিছুদিন যাবত ভূমিকম্প খুব একটা সারা দেশে আলোড়িত হচ্ছে। আমাদের দেশে 5.7 এই ভূমিকম্পে কিন্তু 10 জন লোক সারা দেশে মৃত্যুবরণ করেছে। তো আমরা
খবর পাচ্ছি যে আবারও বড় মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও আপনার বিশ্বের বিভিন্ন দেশে 10 সেকেন্ড আগে এটা আভাস পায়, কিন্তু আমাদের দেশে তেমন টেকনোলজি নেই, আমরা এটা জানি না। সেই ক্ষেত্রে চট্টগ্রামের কথা বলেছে, যদি 8 মাত্রায় রেক্টর স্কেলের 8 মাত্রায় ভূমিকম্প হয় তাহলে চট্টগ্রামের প্রায় 50% ভবন ধসে যাবে। ঢাকার ক্ষেত্রেও তাই, কিন্তু এরকমই যে ঢাকার পুরান ঢাকা এবং ঝুঁকিপূর্ণ অনেক ভ্রমণ রয়েছে। সেই ক্ষেত্রে আসলে সরকার কি ধরনের পদক্ষেপ নিলে আমাদের এই জানমাল থেকে আমরা কিছুটা হলো মহান আল্লাহ তাআলার দোয়ায় আমরা রক্ষা পেতে? দেখেন, ভূমিকম্প নিয়ে বিগত 2-3 দিন যাবৎ অনেক আলাপ হচ্ছে। সেই আলাপের আলোচনা এবং সাপেক্ষে এবং সবকিছু সাপেক্ষে বলা হয়েছে যে রাজুক হলো ভূমিকম্পের জন্য ঢাকার ক্ষেত্রে বেশি দায়ী। হ্যাঁ, কারণ রাজুকে আপনার, হ্যাঁ, এবং বলা হয়েছে যে রেট্রোফিটিং, রেট্রোফিটিং মানে হচ্ছে মজবুতকরণ, যে বিল্ডিং গুলো এখন দুর্বল হয়ে গেল সেগুলোকে আপনারা মজবুত করেন। তারপরে আপনার মধুপুরের এখানে আপনার 8 পয়েন্ট স্কেল আসলেই ঢাকার 100 ভাগের মধ্যে 40 ভাগ চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পদক্ষেপ কি নিব, টাস্ক ফোর্স আছে এবং আমাদের পরিবেশবিদ যিনি রেজওয়ানা ম্যাডাম, উনি কিন্তু বলেছে এবং ওনারা একটা কমিটিও করেছে এবং এটার জন্য কি করা যায় সেক্ষেত্রে ওনারা টাস্ক ফোর্স তৈরি করবেন এবং ভূতত্ত্ববিদদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত একজন স্বনামধন্য আপনার পরিবেশবিদ, এবং উনিও বলেছেন, মেহেদী হাসান ও আমিনী, উনিও বলেছেন যে আমাদের এরকম একটা জিনিস ছিল যে আমাদের যেটাকে আমরা বলতাম সিসমিক মাইক্রোজোনেশন। আমরা সিসমিক মাইক্রোজোনেশন কেন বলতাম, যে আমরা রাজুকের কাছে সবসময় ছিল যে আপনি যখন কোনো বাড়িঘর করবেন প্রতিটা অঞ্চল এর মধ্যে এই ধরনের সিসমিক জোনেশন বলে মানে একটা রোড ম্যাপ হতো, যে এই রোড ম্যাপের মধ্যে এই কটা বাড়ি হতে পারে, কিন্তু এই রোড ম্যাপটা রাজুক কখনো অনুসরণ করে নাই, যার ফলে আজকে রাজুকের উপরে কিন্তু এই ভূমিকম্পের যত ক্ষয়ক্ষতি যা কিছু আছে দায়ভার গিয়ে পড়বে এবং পড়ছেও। তাই ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ বটেও, কিন্তু সেই ক্ষেত্রে এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো আপনার টাস্ক ফোর্স বা আল্লাহ আমাদেরকে, আল্লাহর সহায়তা, এবং আমরা যেভাবে আল্লাহ আমাদেরকে রাখে। কারণ আমাদের ভূমিকম্পের জন্য আমাদের তেমন কোনো প্রতুল বা তেমন কোনো আপনাকে ব্যবস্থাপনা। অনেক অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানে শেষ করছি। আগামী কোনো একদিন আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। রূপসী বাংলার সকল দর্শক শ্রোতাদের ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ যে বর্তমান সময়ের 3টি বিষয় ছিল অত্যন্ত যুগোপযোগী। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।